আলসারেটিভ কোলাইটিস এটা কিন্তু আমাদের এই প্রজন্মের কাছে খুব বড় একটা চ্যালেঞ্জ। কারণ প্রথমেই খারাপটা বলে রাখি, তাহলে মানুষের বুঝতে সুবিধা হবে। আলসারেটিভ কোলাইটিস এমন একটা অসুখ, যে অসুখটায় ইয়ং এজেও অ্যাটাক হতে পারে, কম বয়সেও অ্যাটাক হতে পারে, 20, 25, 30-এর মধ্যে অ্যাটাক হতে পারে। এই অসুখটা রিলেট করে আমাদের ইমিউনিটি সিস্টেমের উপর, যেহেতু আমাদের পেট ইমিউনিটির আধার, গাট হেলথ যেটা বলবো, সেই গাটকে আক্রমণ করে। এই আলসারেটিভ কোলাইটিস কিন্তু এমন একটা অসুখ, যে অসুখটাকে ডায়াগনোসিস করাটা খুব কঠিন। কারণ এই সিমিলার অসুখ কিন্তু অন্যান্য আরও অনেকগুলো অসুখের ইন্ডিকেশন, যেমন ধরুন পেটে ব্যথা, পেটের অ্যাবডোমেন ক্র্যাম্প হওয়া, কিংবা ডায়রিয়া হওয়া, কিংবা স্টুলের সাথে একটু একটু ব্লাড যাওয়া, এগুলো আলসারেটিভ কোলাইটিসের প্রাথমিক সিমটম। এবং এই একই জিনিস কিন্তু হতে দেখা যায় ব্যাসিলারি ডিসেন্ট্রিতে। ব্যাসিলারি ডিসেন্ট্রি হয়তো অনেকেই জানেন না, এটা কিন্তু একটা ব্যাকটেরিয়া ঘটিত অসুখ। এই ব্যাসিলারি ডিসেন্ট্রি তো সেম, অনেক ক্ষেত্রে দেখবেন অ্যামিবায়োসিস ইনফেকশন যেটা হয়, তার সাথে অনেকাংশে এটার মিল হয়, সেখানে এই ধরনের সমস্যা আসে। রেকটাল কোলন ক্যান্সার, তারও সিমটম এক। এবং বলে রাখি যে সঠিকভাবে ট্রিটমেন্ট না হলে আলসারেটিভ কোলাইটিস কিন্তু ক্যান্সারেও ট্রান্সফার হতে পারে। আচ্ছা, তার জন্য এই অসুখটাকে আজকে আপনাদের চিনে নিতে হবে। এই অসুখটাকে চিনে নিলে কিন্তু আপনারা অনেকটা সেফ জোনে থাকবেন, বুঝতে পারবেন যে আমার এই যে পেট ব্যথা হচ্ছে বা পেটটা ফুলছে বা মাঝে মাঝে স্টুলের গায়ে অল্প একটু রক্তের ছিটে আসছে, এটা কিন্তু গুরুত্ব নিয়ে ট্রিটমেন্ট না হলে এটা আলসারেটিভ কোলাইটিসের মতো কঠিন অসুখে গিয়েও কিন্তু আমাদের ক্ষতি করতে পারে। আর একটা অসুখের সাথে একটা অদ্ভুত রকম মিল আছে, সেটাকে বলা হয় কর্ন ডিজিজ। আবার আলসারেটিভ কোলাইটিস এমন একটা অসুখ, এই দুটোকে বলা আইবিডি, নট আইবিএস, আইবিডি। এই কর্ন ডিজিজের সাথে আমাদের এই আলসারেটিভ কোলাইটিসের অদ্ভুত মিল আছে। সেটা হচ্ছে আমাদের দুটোই হচ্ছে আমাদের অন্ত্রের ওপর এফেক্ট ফেলে, এবং আমাদের ইন্টেস্টাইনের এই আলসারেটিভ কোলাইটিস বাইরের লেয়ারগুলোকে একটু ড্যামেজ করলেও কর্ন ডিজিজ কিন্তু সব লেয়ারগুলোকে ড্যামেজ করে দেয়। কর্ন ডিজিজ আরও একটা বড় চ্যালেঞ্জ আমাদের কাছে, ডাক্তারবাবুদের কাছে। আমার ক্লিনিকে এমনও পেশেন্ট এসছেন যার মুখের মধ্যে ঘা, এবং সেই ঘা তিনি কিছুতেই সারাতে পারছেন না, এবং সেই ঘা এমন অবস্থায় গেছে তিনি ঝাল খেতে পারছেন না, মুখের মধ্যে সাদা সাদা ঘা। বেশিরভাগ ক্ষেত্রে পাড়া গ্রামের লোকজন ভিটামিন সি ক্যাপসুল খাওয়া বা ট্যাবলেট খাওয়া, লেবু খাওয়া, এগুলো শুরু করে দেন, বা মাউথ পেন্ট ইউজ করতে শুরু করে দেন। কিন্তু কিছু ক্ষেত্রে অনেকে ভাবেন এটা হয়তো তাহলে ইস্ট ইনফেকশন বা ক্যান্ডিডা ইনফেকশন, এটা ভাবেন। কিন্তু এটা জেনে রাখুন যে কর্ন ডিজিজের মতো একটা ভয়ঙ্কর অসুখেও কিন্তু মাউথ আলসার হতে পারে, মানে মুখ থেকে আপ টু রেকটাম যে কোনো জায়গায় আলসার হতে পারে। সিমটমস ওটা একদম তাই, কিছু ক্ষেত্রে মুখেও আসতে পারে। সুতরাং আপনি যদি মনে করেন আপনার মুখের ঘা সারছে না, আপনাকে আপনার কোয়ালিফাইড এবং অভিজ্ঞ ডাক্তারবাবুর সাথে অবশ্যই আলোচনা করতে হবে। আলসারেটিভ কোলাইটিসের একটা অন্যতম লক্ষণ থাকে ওয়েট লস, এবং তার সাথে ব্লাড আসতে পারে স্টুলেতে। কিছু ক্ষেত্রে এমন দেখা যায় যে বারবার বাথরুম যাওয়ার প্রবণতা, এবং ডায়রিয়াটা একটা কমন তাদের ফিচার্স থাকবে। সপ্তাহে 7 দিনের মধ্যে 2-3 দিন ডায়রিয়া হবে অকারণে, কোনো কারণ নেই, এবং অল্প অল্প পরিমাণে আর কি। কিন্তু কোয়ান্টিটি অফ ব্লাড কিন্তু স্টুলের মধ্যে পাওয়া যাবে, রেগুলার না হলে মাঝে মধ্যেই। এবং বেশিরভাগ ক্ষেত্রে এই অসুখটাকে কিন্তু আমরা কোলোনোস্কোপি করে ডিটেক্ট করে ফেলতে পারি। কিন্তু সমস্যা তখন হয় যদি আপনি মনে করেন আমি এটা ট্রিটমেন্টটা কেন করব, কি প্রয়োজন আছে, ট্রিটমেন্ট না করলে কি সমস্যা। জানবেন যদি গাটের মধ্যে একটা ছোট্ট ফুটো বানিয়ে ফেলে আলসারেটিভ কোলাইটিস, এবং সেখানে পারফোরেশন শুরু হয়ে যায়, দ্যাট ইজ লাইফ থ্রেটনিং। প্রপারলি ট্রিটমেন্ট না হলে আইবিডি অর্থাৎ আলসারেটিভ কোলাইটিস হোক, কিংবা ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজের আরেকটা খতরনাক অসুখ কর্ন ডিজিজ, সেটাও যদি হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু জেনে রাখুন যে আপনার কিন্তু রেকটাল ক্যান্সার হওয়ার প্রবণতা খুব বেড়ে যাবে। আলসারেটিভ কোলাইটিস কিন্তু শুধুমাত্র সীমাবদ্ধ থাকে আপনার পেটের মধ্যে এবং রেকটামের মধ্যে। কর্ন ডিজিজ কিন্তু জানবেন মাউথ টু অ্যানাস যে কোনো জায়গায় আপনাকে এফেক্ট করতে পারে। দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে না গ্রোথ রিটার্ডেশন হয়ে যায়, বাচ্চারা লম্বা হতে পারে না যদি আলসারেটিভ কোলাইটিস হয়। খাবার পোষক শক্তি, তো খাবারটা শরীরে লাগে না, তো অটোমেটিক্যালি তাদের গ্রোথ রিটার্ডেশন হবে, ওয়েট লস হবে। এবং শুধু তাই নয়, যেহেতু এটা একটা জীবাণু, এরা আমাদের ক্ষুদ্রান্তের যে স্তরগুলো, ওই স্তরগুলোকে ড্যামেজ করছে, সেহেতু কিন্তু ফিভারও আসতে পারে। এবং সবচেয়ে প্যাথেটিক হয়ে দাঁড়ায়
যখন টক্সিক মেগাকোলনে ট্রান্সফার হয়। হোয়াট ইজ টক্সিক মেগাকোলন? যখন এই আলসারেটিভ কোলাইটিস আমাদের কোলনকে অর্থাৎ অন্ত্রকে ফুলিয়ে দেয় ইনফ্লামেশন করে, ওই যে ইনফ্লামেটারি বাউল ডিজিজ বলি, ফুলিয়ে দেয় যদি, সেক্ষেত্রে বলা হয় টক্সিক মেগাকোলন। তো এই টক্সিক মেগাকোলনের পেশেন্টও কিন্তু আমরা পেয়েছি ক্লিনিকে। এই অসুখটা কিন্তু একদিনে এটা হবে না, গ্র্যাজুয়ালি বাড়বে। সুতরাং সমস্যাটাকে কিন্তু প্রথম দেখা মাত্র একজন পেশেন্টকে সচেতন হতে হবে, এবং সচেতন হয়ে যত দ্রুত সম্ভব সেই লেভেলের কোনো ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে, যিনি এই ধরনের অসুখ বিসুখগুলো নিয়ে চর্চা করেন বা রেগুলারলি ক্লিনিকে এই ধরনের অসুখ বিসুখ বা ক্রিটিক্যাল কেয়ারের পেশেন্টদের তিনি দেখেন। আর অনেকে দেখবেন অস্টিওপোরোসিস হয়, এবং অস্টিওপোরোসিস হলে তারা হাড়ের ডাক্তারবাবুর কাছে ছুটে যান এবং তারা ভাবেন কি করবেন। আপনি শুনলে অবাক হবেন, আলসারেটিভ কোলাইটিসের জন্য অস্টিওপোরোসিসের ঝুড়ি ঝুড়ি নিদর্শন আছে। কারণ ভিটামিন D3 আমাদের অন্ত্র থেকে শোষিত হয় ইন্টেস্টাইন থেকে, তখন আর শোষিত হতে পারছে না, ফলে মাল্টিপোলাস হয়ে উঠছে, বহু ছিদ্রযুক্ত লংবনগুলো হয়ে যাচ্ছে, ফলে অস্টিওপোরোসিস কিন্তু খুব কমন পাই আমরা আইবিডি পেশেন্ট বা আলসারেটিভ কোলাইটিস পেশেন্টদের ক্ষেত্রে। এর বাইরেও কিন্তু আলসারেটিভ কোলাইটিস পেশেন্টদের চোখেরও সমস্যা আসে। ধরুন ব্লাড সুগারের ক্ষেত্রে আপনি যেটা বলেন যে অনেক রোগের এটা একটা কারণ, তাহলে তো এইটাও তো তাই, আলসারেটিভ কোলাইটিস অনেক রোগকে, আমাদের আলোচনাটা এই জন্য তো ব্যতিক্রমী। মাউথ আলসার আলসারেটিভ কোলাইটিসের কারণ হতে পারে, অস্টিওপোরোসিস আলসারেটিভ কোলাইটিসের সমস্যা হতে পারে, চোখের সমস্যা আলসারেটিভ কোলাইটিস হতে পারে, এমনকি একটা বাচ্চা লম্বা হচ্ছে না, গ্রোথ হচ্ছে না, ওয়েট লস হচ্ছে, আলসারেটিভ, সব খাচ্ছে যাচ্ছে, গ্রোথ নেই, মাঝে মাঝে বলছে পেটে ব্যথা, বাথরুম যাচ্ছে। পেটে ব্যথা বললে কিন্তু এটা দৌড়ে বাথরুম যাবে, এটা কিন্তু আরেকটা সিমটম। আর ব্যথাটা একটা মোচড় দেওয়া, নাভির চারদিকে না একটা মোচড় দেওয়া ব্যথা, স্প্যাজমোটিক পেন। যারা পেশেন্ট তারা আমার কথাটা বুঝতে পারবেন, কিন্তু মনে হচ্ছে সে গামছাকে নিংড়লে যেরকম হয় একটা, ঠিক মনে হবে যেন আমার নাভির চারপাশটা ওইভাবে কেউ মোচড়াচ্ছে, এবং ওইটার সাথে সাথে বাথরুম যেতে হবে, এবং বাথরুম যাওয়ার সাথে সাথে তার কিন্তু কিছুটা পরিমাণ মিউকাস এবং কিছুটা পরিমাণ ডিসেন্ট্রি এবং লুজ মোশনের টেন্ডেন্সি স্টুল আসবে, নর্মাল স্টুল কখনো আসবে না, এবং মাঝে মধ্যে তিনি তার মধ্যে ব্লাডেরও স্পট দেখতে পারেন। ওই যে বললাম অ্যামিবিক ডিসেন্ট্রির সাথে অনেকে ভুল করে ফেলেন এটাকে, কিন্তু সময় এটাকে ট্রিটমেন্ট করাটা ভীষণ দরকার, কারণ যদি আমরা এটাকে প্রপার কোলোনোস্কোপি টাইমে না করি সেক্ষেত্রে কিন্তু বিপদ। আরেকটা সমস্যা যেটা হয়ে যায় সেটা হচ্ছে যে আইবিডি আর আইবিএস এর তফাৎটা। আমার ক্লিনিকে অনেক পেশেন্ট আসেন, এর সময় ডাক্তারবাবু আমার আইবিএস আছে, আমি তাকে সরাসরি বলি তাহলে আপনি বলুন আইবিএসটা কি, আমি শুনি, আপনার থেকে শিখি, আপনি আমায় শেখান আইবিএস কাকে বলে। যেটা আপনি এখানেও বলেন একদমই তাই। আমি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আয়ুর্বেদাচার্য এই যোগ্যতাটুকু নিয়ে আপনার সাথে কথা বলছি, এবং আপনি যদি মনে করেন যে আইবিএস কি সেটা বোঝান। এবার যখন উনি বলছেন, আমি সেটা তো আইবিএস নয়, আইবিএস তো এটা হয় না। আপনি একটা টেস্টের নাম বলতে পারবেন যেই টেস্ট থেকে ডায়াগনোসিস হবে এটা আইবিএস? যান কোলোনোস্কোপি করে নিয়ে আসুন, রিপোর্টে লেখা আছে আইবিএস, আমি নিজে ডাক্তারি করা ছিল দেবো। আল্ট্রাসোনোগ্রাফি করিয়ে নিয়ে আসুন, আইবিএস পেশেন্টকে বলুক আইবিএস আছে। আইবিএস কনফার্মেশন ডায়াগনোসিস করা যায় না আল্ট্রাসোনোগ্রাফিতে, কোলোনোস্কোপিতে, এন্ডোস্কোপিতে করা যায় না। এটা আইবিএসকে ধরতে হবে ক্লিনিক্যাল আই একজন অভিজ্ঞ ডাক্তারবাবু, কারণ আইবিএসে তো ইন্টেস্টাইন ড্যামেজ হয় না, আইবিএসে তো জ্বর আসে না, আইবিএস থেকে কখনো ক্যান্সার হতে পারে না। আইবিএস থেকে, আই রিপিট, আমি ডক্টর সেন বলছি, আইবিএস থেকে কোলন ক্যান্সার হয় না বা রেকটাল ক্যান্সার হয় না। অকারণ ভয় পাওয়ার প্রয়োজন নেই। এই আইবিএস আর আইবিডির মধ্যে ডিফারেন্সটা বুঝতে হবে। হোয়াট ইজ ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ অ্যান্ড হোয়াট ইজ ইরিটেবল বাউল সিনড্রোম। দুটো আই আর দুটো বি আছে মানে দুটো এক জিনিস নয়। শুনুন, আইবিএস আর আইবিডি, আইবিডি হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এই অসুখটা কিন্তু আসে আমাদের ইমিউনিটি রিলেটেড, এবং এই অসুখটা কিন্তু ইয়ং জেনারেশনকে বেশি অ্যাফেক্ট করে। হোয়াজ আইবিএস কিন্তু যে কোনো বয়সে যে কোনো কাউকে, বেশিরভাগ ক্ষেত্রে, ব্যতিক্রম উভয় ক্ষেত্রেই আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আইবিএস যে কোনো বয়সে অ্যাটাক হতে পারে। আইবিএসের ক্ষেত্রে কিন্তু জানবেন সেটা কিন্তু অনেকাংশে ডিপেন্ড করে, আমরা বলি সেটা হচ্ছে লাইফস্টাইল ম্যানেজমেন্ট, অনেকাংশে এটা ডিপেন্ড করে। কিন্তু আইবিডি, দ্যাট ইজ ইমিউন সিস্টেম, আমাদের পেটের রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে এটা রিলেটেড। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আইবিডিতে জ্বর আসতে পারে, আইবিডিতে গ্রোথ বাচ্চার হাইট নাও বাড়তে পারে, এমনকি 20, 30, 35, 40 বছর মানুষেরও হতে পারে আইবিডি, মানে আলসারেটিভ কোলাইটিস। এবং আলসারেটিভ কোলাইটিস যদি কারোর এসে থাকে তাকে কিন্তু প্রথম ওটাকে কিন্তু ডায়াগনোসিস করতে হবে, এবং সেই ডায়াগনোসিসটা করার জন্য কিন্তু কোলোনোস্কোপি খুব ইম্পর্ট্যান্ট।
আলসারেটিভ কোলাইটিসের আরেকটা সিমটম বলি, সেটা হচ্ছে ল্যাট্রিন করার পর রেকটামে পেন বা অস্বস্তি, ডিসকমফোর্টনেস। এটাও কিন্তু একটা ইনিশিয়াল সিমটম। এই ইনিশিয়াল সিমটমটাকেও কিন্তু অগ্রাহ্য করা যাবে না। আপনি যদি মনে করেন যে আপনার মুখের মধ্যে কোনো ঘা হচ্ছে এবং সেই ঘাটা কিন্তু আপনি দেখছেন যে কমছে না সাধারণভাবে পাড়ার ডাক্তারবাবুদের দেখিয়ে, তখন কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু যে কোনো প্যাথির একজন সিনিয়র ডক্টরের সাথে কনসাল্ট করতেই হবে। কারণ ওই জিনিসটা কিন্তু ফেলে রাখলে বিপদ। ওটা একদিকে যেমন মাউথ ক্যান্সারেরও সিমটম হতে পারে, আবার আরেকদিকে কিন্তু এটা কর্ন ডিজিজের মতো অসুখেরও লক্ষণ হতে পারে। জানবেন যে কোনো অসুখ শুরুতে তিল প্রমাণ, যদি ওটাকে আমরা প্রপারলি অগ্রাহ্য করি ওটা কিন্তু তাল প্রমাণ হতে পারে। জানবেন অনেকের মধ্যে একটা প্রবণতা আছে, আমার তো ক্রনিক ডিসেন্ট্রি, আমার তো আমাশার ধাত, এইগুলো যে কি মারাত্মক কথা আপনি ভাবতে পারবেন না। যে কোনো রকম অসুখ আপনাকে প্রথম ঠিক করে নিতে হবে ডায়াগনোসিস করে, যেটা কি শুধুই একটা আমাশা, নাকি এই আমাশার বা স্টুলের সাথে একটু ব্লাড মানে একটু রক্ত আমাশা, নাকি এটা অন্য কোনো খারাপ অসুখের বার্তা রাখছে। কারণ স্টুলে ব্লাড কিন্তু শুধুমাত্র আইবিডি বা আলসারেটিভ কোলাইটিস নয়, এটা কিন্তু রেকটাল ক্যান্সারেরও একটা লক্ষণ, এবং সেই ব্লাডটা সামান্য পরিমাণও আসতে পারে। সুতরাং এই ব্যাপারে কিন্তু আপনাকে আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে হবে, তার সাথে কথা বলতে হবে, তা নাহলে কিন্তু হবে না। আর সব কিছুর ঊর্ধ্বে গিয়ে বলবো যেটা, সেটা হচ্ছে সেলফ মেডিকেশন করবেন না। এগুলো এমন ব্যাপার নয় যে আপনি ওষুধের দোকানদার ভাইয়ের কাছে যাবেন বা নিউজ পেপারে দেখবেন আপনার কনস্টিপেশন বা পেট পরিষ্কার হচ্ছে না বলে আপনারা কোনো একটা দৈনিকে তৃতীয় পাতার কোনো একটা বিজ্ঞাপনে দেখলেন পেট পরিষ্কারের একটা ওষুধ, আপনি দোকানদার ভাইয়ের সাথে কথা বলে আলোচনা করে সে ওষুধ এনে রাত্রে শোয়ার সময় খাওয়া শুরু করে দিলেন এবং আপনি দেখছেন আপনার পেটটা পরিষ্কার হচ্ছে। আপনি জানেন আপনি আপনার গাটের কত বড় ক্ষতি করছেন, আপনি জানেন আপনি আপনার পেটের কত বড় ক্ষতি করছেন। ল্যাট্রিন হওয়াটা ট্রিটমেন্ট নয়, অসুখটা সারানোটা ট্রিটমেন্ট, এটা আপনাকে বুঝতে হবে। আমার মেয়ের জন্য বলছিলাম, দাদা ভাইয়ের প্রোডাক্ট মেথডে খুব ভালো আছি, মাথার শ্যাম্পু ড্যান্ড্রফ সব চলে গেছে, 12 মাস ইউজ করি। আর একটা সমস্যা হচ্ছে আমার মেয়ের হাতের চেটো আর পায়ের চেটো প্রচুর ঘাম হয়, সব সময় এমন ঘাম হচ্ছে কোনো জিনিস লিখতে পারে না, আর খেয়ে যায়, হাত পাখি খেয়ে যায় ঘামের জন্য। এটা তো ছোটবেলার ধাত। হ্যাঁ, ছোটবেলা থেকেই ওর হয়। এটা কোনোদিনও কোনোভাবে এ ঘাম বন্ধ করার চেষ্টা করবেন না। এ ঘাম যদি আপনি ওর বন্ধ করে দেন কোনোভাবে, কোনো ওষুধ বা কোনো কিছু ব্যবহার করে, তাহলে কিন্তু জেনে রাখবেন ওর অন্য সমস্যা আসবে। এটাকে বলা হয় আয়ুর্বেদের স্রোতমার্গ। ঘামের মাধ্যমে ওর শরীর থেকে টক্সিন বেরোচ্ছে। আপনি যদি ঘামটাকে সোয়েট প্রুফ কিছু ইউজ করে বন্ধ করেন, জানবেন ওই টক্সিনটা বেরোতে না পেরে ওর শরীরের মধ্যে অন্য সমস্যা তৈরি হবে, বিষক্রিয়ার মতো সমস্যা, স্কিনের সমস্যা আসবে, বডির সমস্যা আসবে, অনেক সমস্যা আসবে। ঘামের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অনেকেই আমাদের ক্লিনিকে আসেন বা বলেন যে ঘাম হচ্ছে, আমরা কোনো ওষুধ দেবো না আপনাকে। দেখবেন অনেকে দেখবেন সোয়েট প্রুফ এসপিএফ ইউজ করেন, তারা নিজেরা জানেন না যে কি বড় ক্ষতি করছেন তারা তাদের স্কিনের বা ইন্টারনাল সিস্টেমকে। আপনি সোয়েট প্রুফ এসপিএফ ইউজ করেন যদি, বা সোয়েট প্রুফ কোনো কিছু ইউজ করেন যদি, আপনি কতটা ক্ষতি করছেন বলুন তো? যতটা ক্ষতি আপনি যদি কোনো কিছু ব্যবহার করে টয়লেট বন্ধ করিয়ে দেন, যে আমি আর টয়লেট আজকে থেকে আর করবো না, টয়লেটটা একটা হ্যাজার্ডফুল এফেক্ট, তাহলে ঠিক যেমন আপনার শরীরে ক্ষতি হবে। আপনি যদি ফুল বডির মনে করেন যে ঘাম হচ্ছে হাতে বা গায়েতে, ঘামটা বন্ধ করে দিতে চাই, তাহলে কিন্তু ঠিক ততটাই ক্ষতি হবে। সুতরাং অতিরিক্ত ঘাম যদি মনে করেন হচ্ছে এটা ওনার ধাত, এবং এই ধাত থেকে কখনো বের করবার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু অন্য সমস্যা হবে। কেমন? আমি স্বচ্ছন্দে বলতে পারতাম ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট নিতে, স্বচ্ছন্দে বলতে পারতাম 4টে প্রোডাক্টের নাম, কিন্তু আমি আমার কাছে আপনারা আমার ঘরের মানুষ, প্রাণের মানুষ, সঠিক মেডিকেল অ্যাডভাইস দেওয়াটা আমার কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে। এই জন্যই আজকে পশ্চিমবঙ্গে আয়ুর্বেদ মানেই পরম্পরা আয়ুর্বেদ, এই কথাটা একেবারে সত্যি হয়ে দাঁড়িয়েছে।